স্রোতের প্রেগন্যান্সি নিউজ শোনা মাত্রই এবার নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না সার্থক। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থক ডক্টরকে বলে থাকে যে ডক্টর আপনি আমার একটা কথা উত্তর দিন তো, খুব সম্ভবত আপনি কি এটা বলার চেষ্টা করছেন যে স্রোত কনসিভ করছে। ঠিক সেই মুহূর্তে যখন ডক্টর বলে থাকে যে হ্যাঁ মিস্টার সার্থক সেনগুপ্ত, কনগ্রাচুলেশনস, আমি সেটাই মিন করার চেষ্টা করছি যে আপনি খুব শীঘ্রই বাবা হতে চলেছেন, আপনার প্রমোশন হতে চলেছে এবং স্রোতস্বিনী মা হতে চলেছে। ঠিক সেই কথা শোনা মাত্রই যখন সীমা দৌড়ে গিয়ে মিষ্টি নিয়ে আসে এবং সকলে মিষ্টি মুখ করাতে থাকে, ঠিক সেই মুহূর্তেই স্রোত এক দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে থাকে এবং সার্থকের মনের কথা বোঝার চেষ্টা করতে থাকে এবং স্রোত বলতে থাকে যে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে সার্থক যে মানুষটা কিনা দুদিন আগে আমাকে বলেছে যে সে এখন বাবা হওয়ার জন্য মোটেও প্রিপেয়ার না, সেই মানুষটা দুদিনের মধ্যে কোনো মতে বাবা হওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবে না এবং সেটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সার্থক, আমি জানি না তুমি আমাকে ভুল বুঝছো কিনা, কিন্তু আমি এতটুকু অন্তত বলতে পারি যে তোমার সিদ্ধান্ত যাই হোক না কেন আমি এই সন্তানের কিছু হতে দেবো না। তুমি যদি এই সন্তান নিতে তোমার কোনো রকম কোনো দ্বিমত থাকে তাহলে আমি আমার এই সন্তানটাকে জন্ম দেওয়ার জন্য এই বাড়ি ছাড়তে অবধি দ্বিধাবোধ করবো না। অন্যদিকে যখন সকলে সার্থককে মিষ্টি মুখ করাতে থাকে, ঠিক সেই মুহূর্তে সকলে বলতে থাকে যে এবার বরঞ্চ ওরা স্বামী স্ত্রীর কথা বলুক, আমরা একটু বেরোই। ঠিক সেই মুহূর্তে যখন সার্থক স্রোতকে বলতে থাকে যে স্রোত তোমার কি মনে হচ্ছে বলো তো, যে তোমার মধ্যে ছোট্ট একটা যান বেরোচ্ছে, সেটা তুমি ফিল করতে পারছো? অন্যদিকে স্রোত বলতে থাকে যে আচ্ছা সার্থক, তুমি একটা কথা বলো তো, এই খবরটা শোনার পর নিশ্চয়ই তোমার অনেক বড় ধাক্কা লেগেছে এবং তুমি এই জিনিসটা কোনো মতেই হয়তো বা মেনে নিতে পারছো না, তাই তো? অন্যদিকে যখন সার্থক বলতে থাকে যে আচ্ছা স্রোত, আমাদের মাঝখানে এইসব কখন কি ঘটে গেলো সেটাতে আমি বুঝে উঠতে পারলাম না, তার আগেই এত বড় একটা নিউজ, আসলে সত্যি এটার জন্য আমি মোটেও প্রিপেয়ার ছিলাম না, কিন্তু তার সত্ত্বেও ঈশ্বরের আশীর্বাদে এই মা হওয়ার সুখটা সকলে পায় না এবং ঈশ্বরের আশীর্বাদে তোমার ঝুলি ভরে যখন ঈশ্বর এতটা আশীর্বাদ দিয়েই ফেলেছে তাহলে সেটাকে বৃথাই বা কী করে যেতে দিতে পারি বলো? তার থেকেও বড় কথা, এতে করে তো ঈশ্বরকেও রুষ্ট করা হবে, সেটা আমি কোনো মতেই চাই না। ঈশ্বর আমাদেরকে যা দিয়েছে সেটা আমরা সাদরে গ্রহণ করব। অন্যদিকে যখন স্রোত বলতে থাকে যে সত্যি বলছো সার্থক, তোমার এতে করে কোনো রকম কোনো আপত্তি নেই, অন্যদিকে সার্থক বলতে থাকে যে আপত্তি তখন থাকবে যখন কিনা এই সন্তানটাকে জন্ম দিতে গিয়ে তোমার যদি কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়, তাৎক্ষণিক আমি সন্তানটাকে কিন্তু অ্যাবর্ট করে দিব, কারণ কালই আমি ডক্টরের দেওয়া সেই টেস্টগুলো তোমাকে করাবো এবং তার পরবর্তীতে ডক্টর যদি কোনোভাবে আমাকে বলে যে তোমার গোটা ট্রাইমেস্টার জুড়ে কোনো রকম কোনো কমপ্লিকেশনস আছে, তার পরপরই আমি আমার সিদ্ধান্তটা নিব এবং সেটাই আমার শেষ সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্ত তুমি কোনো মতেই আমার চেঞ্জ করতে পারবে না, এই কথা তুমি মাথায় রেখো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে সার্থক, তোমাকে একটা কথা আমি বলে রাখছি, তুমি কিন্তু একজন মায়ের লড়াইটা খুব কাছ থেকে দেখেছো, কারণ রাই দিদিভাই লড়াইটা তুমি খুব ভালো করে দেখেছো যে রাই দিদিভাই কতটা কষ্টের মধ্যে দিয়েও হলেও কিন্তু নিজের সন্তানকে পৃথিবী আলো দেখিয়েছে। তাহলে আমার ক্ষেত্রে যদি আমাকে সেই লড়াইয়ের পথেই হাঁটতে হয় তাহলে আমি সেটাও অন্তত করতে রাজি আছি, কিন্তু তার সাথে আমার সন্তানের আমি কিচ্ছু হতে দেবো না, এই আমি বলে রাখলাম। অন্যদিকে সার্থক বলতে থাকে যে না স্রোত, রাই দিদিভাইয়ের কিছু হয়নি বলে যে তোমারও সেই একই রকম হবে সেরকমটা কিন্তু নয়, আমি কোনো মতে তোমার উপরে কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না এবং তার জন্যই কিন্তু আমি তাৎক্ষণিকই একটা ডিসিশন নেব এবং সেটা শুনতে তুমি বাধ্য। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।